অবশেষে পিলখানার বিডিআর হত্যা নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবকিছু নিজের মুখেই স্বীকার করেছেন। জানতে পুরো ভিডিওটি দেখুন। যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। শেখ মুজিব একজন ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, চাপাবাজ, নারী পিপাসু মহাপ্রতারকের নাম। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন। সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মন ভোলানো বক্তব্য রেখে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা লাভের পর 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন। আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি, পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু একটু ফিরে গেছে আমার কাছে। শেখ মুজিব একজন ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, চাপাবাজ, নারী পিপাসু মহাপ্রতারকের নাম। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন। সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মন ভোলানো বক্তব্য রেখে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা লাভের পর 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। আওয়ামী লীগের রাজনীতি নামক লাভজনক ব্যবসায় এখন প্রধান মূলধন শেখ মুজিব। যে কারণে মুজিব সম্পর্কে আমাদেরকে ভুলভাল গল্প শুনিয়ে মহামানবের কাল্পনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুকে জানা কিন্তু একটা সওয়াবের বিষয় হবে। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শেখ মুজিবকে নিয়ে করা আমার চ্যানেলের প্রথম ভলিউমে দেখানো হয়েছিল মুজিব ক্ষমতার জন্য কিভাবে পাকিস্তানি শাসক শ্রেণীর সাথে বারবার আঘাত করেছিলেন। আজকের অনুষ্ঠানে দেখবেন ক্ষমতার আসনে বসতে শেখ মুজিব কিভাবে ভারতীয় দালালে পরিণত হয়েছিল। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। মূলত সদ্য স্বাধীন বাংলাদেশকে শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরেই পরাধীনতার ভারতীয় শৃঙ্খল পরিয়ে দিয়েছিলেন। কিভাবে মুজিব ভারতের কাছে বাংলাদেশকে বেচে দিয়েছিলেন সেটা জানবার আগে প্রথমেই বলে রাখি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে আমার এই গবেষণা কেউ দেখবেন না। কারণ কোনো কিছু শোনার আগেই যদি আপনার মাথায় বিশেষ কোনো পক্ষপাতমূলক চিন্তা থেকে থাকে তাহলে আপনাকে সত্য জানানোর চেষ্টা ব্যর্থ হবে। এই ভিডিও দেখার পর অনেকে আমাকে গালি দিবেন, সামনে পেলে খুন করতে চাইবেন, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি শেখ মুজিব সম্পর্কে কি জানেন, উত্তরে হয়তো বলবে সব জানি। আবার যদি প্রশ্ন করা হয় কিভাবে জানেন, নিশ্চয়ই তার কোনো জবাব থাকবে না, হয়তো বলবেন আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছেন। আসলে আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ মুজিব, বিএনপির কাছে জিয়াউর রহমান কিংবা জামায়াতের লোকজনের কাছে গোলাম আজমের কথা শুনলে আপনি ভুল করবেন। আপনাকে শুনতে হবে নিরপেক্ষ মানুষের কথা কিংবা ওই সময় রাজনৈতিক নেতাদের লেখা ইতিহাস পড়তে হবে। কিন্তু সমস্যা হলো এদেশের মানুষ নিজে পড়ার চেয়ে অন্যের মুখে শুনতে বেশি পছন্দ করেন। ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী, কিন্তু অধিকার আদায়ে ছিলেন আপোষহীন। আল্লাহর দেওয়া জীবন বিধানও আমরা লোক ভাড়া করে শুনি, অথচ ঘরের কোণে পড়ে থাকা অর্থসহ 30 পারা কোরআন আমাদের বেশিরভাগ মানুষেরই পড়ার সুযোগ হয়নি। যে কারণে কপ্টারে চড়ে হেলিকপ্টার হুজুরেরা আমাদেরকে ভুলভাল বোঝানোর সুযোগ পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতে ইশারা দিলেন যে নসুহার মতো তওবা করো। ওরা বানিয়েছে নসুহা নামে একটা লোক ছিল, অথচ এটা পুরাটা অপব্যাখ্যা বানানো। ঠিক একইভাবে রাজনীতিবিদেরা অন্যদেরকে ভুল বুঝিয়ে যুগের পর যুগ সুবিধা নিচ্ছে। এই যেমন শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যেসব শুনি, আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন? একদমই না। Mujib Saab went for Bakshal, which means one leader, one party, one country. শেখ মুজিব এদেশের রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে, আরো সুনির্দিষ্ট করে বললে 7ই মার্চ থেকে। যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আবেগী বাঙালি 7ই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনোমুগ্ধ হয়ে যান, কিন্তু এটা ছিল মুজিবের মহা প্রতারণা।
তবে ওই সময় রাজনীতিবিদেরা ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোঁকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। 7ই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী, পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল, কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে। অথচ 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে 25শে মার্চ গণহত্যা চালাতে পারত না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন, সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন। ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন, অনেক পয়েন্ট তৈরি করেছেন, অনেকে বলছে এইভাবে বলতে হবে, এই করতে হবে, এটা না বলে হতাশ হয়ে ফিরে যাবে, নানা ধরনের কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম। অথচ বর্তমান আওয়ামী লীগ 7ই মার্চে দেয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে। কিন্তু 7ই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলেই বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি। 7ই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম। তিনি আমাকে বলেন ইটস টু আর্লি। আমি বলেছিলাম যে এটা আর্লি নয়, দিস ইজ দ্য কারেক্ট টাইম। শেখ মুজিবের 7ই মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মাঝে একটি কথা হলো, শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। 7ই মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলেও শেখ মুজিব আর রক্ত দেননি। মুজিব তো দূরের কথা, মুক্তিযুদ্ধে মুজিবের পুরো 14 গোষ্ঠীতে একজনও শহীদ নেই। ধাপ্পাবাজ মুজিব 25শে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আতাত করে চলে যান পাকিস্তানে। সাথে নিয়ে যান ডক্টর কামালকে। পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময় এই ডক্টর কামালের শ্বশুর বাড়িতেই অবস্থান করেছেন। 25শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেতারা খুব জোরাজুরি করেছিলেন শেখ মুজিবকে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তার হওয়ার জন্য। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিনকে বলেছিলেন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইতে লিখেছেন। এভাবে দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্নদ্রষ্টা মুজিব মুক্তিযুদ্ধের পুরো 9 মাস কথিত জেল থেকে বেরিয়েই হয়ে যান পাকিস্তান বিরোধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। যখন যেমন তখন তেমন মুজিবের এই বক্তব্য শোনার পর কে বলবে মাত্র 2 দিন আগেই শেখ মুজিব পাকিস্তানে দালালি করে এসেছে। शेख मुजीब ने कहा मुझे रेडियो पाकिस्तान ले चलो, मैं अभी बंगाल के लोगों से खिताब करूंगा और पाकिस्तान वैसे का वैसा कायम रहेगा। 14 ডিসেম্বর মুজিব ইয়াহিয়া সহ পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়। সেখানে সবাইকে জানানো হয় জেনারেল ইয়াহিয়া আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। একথা শুনে শেখ মুজিব প্রচন্ড ক্ষেপে চেয়ার থেকে উঠে দাঁড়ান। মুজিব নিয়াজিকে বলেন, না, তোমাদের সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আলাদা হতে পারে না। আমি পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার, আমাকে পাকিস্তান রেডিও টিভিতে নিয়ে চলো। আমিই পূর্ব পাকিস্তানের জনগণকে বোঝাবো যেভাবেই হোক 2 পাকিস্তানকে এক রাখতেই হবে। पाकिस्तान फाल हो गया, इंडिया ने फतह कर ली, तो इधर जो पाकिस्तान में मैंने याहिया को उतार के तो मैंने खुद अपने शेख मुजीब एकदम जैसे ना उछल के खड़ा हो गया गुस्से में। हाउ इट इज पॉसिबल, यू आर यूजरपर, आई एम मेजॉरिटी लीडर, तुम कैसे बन सकते हो प्राइम मिनिस्टर, ये मेरा हक है। মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সামরিক বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মিটিংগুলোতে মুজিবকে জানানো হয়েছিল পূর্ব পাকিস্তানে তেমন কিছুই হচ্ছে না। আসলে সেটাই সত্যি ছিল। 1971 সালে এপ্রিলের পর থেকে অফিস আদালত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হয়ে যেতে থাকে। সবচেয়ে সাহসী ত্যাগী মুক্তিযোদ্ধাও বিশ্বাস করতে পারতেন না মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব। কিন্তু 3রা ডিসেম্বর ভারতীয় যৌথ বাহিনীর হামলার পর রাতারাতি পরিস্থিতি পাল্টে যায়। এছাড়া পশ্চিম পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রবাহী নতুন জাহাজ ভারত আটকে দিলে এবং আমেরিকার পাঠানো 7ম নৌবহর এসে না পৌঁছাতেই মাত্র 13 দিনের মাথায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় শক্তিশালী পাকিস্তানি বাহিনী। কিন্তু হঠাৎ করে পাকিস্তানি শীর্ষ সেনা অফিসারদের কাছে শোনার পর শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কথা বিশ্বাস করতে পারছিলেন না। তবে পাকিস্তানিরা বুঝতে পেরেছিলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, যে কারণে মুজিবকে পাকিস্তান রেডিও টিভিতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ তারা মনে করেছিলেন মুজিবকে দিয়ে আবারও 2 পাকিস্তানে এক করানো সম্ভব। শেখ মুজিবের ব্যক্তিগত খরচের জন্য একটি লাগেজ ভর্তি মার্কিন ডলারও সাথে দিয়ে দেওয়া হয়েছিল। যে তথ্যটি পাওয়া যায় এয়ার মার্শাল জাফরে চৌধুরীর লেখা মোজাইক অফ মেমোরি বইয়ের 75 নম্বর পৃষ্ঠায়।
যেহেতু জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের বিরাট একটা অংশ পাকিস্তান আলাদা হোক এটা চাইতো না, সে কারণেই পাকিস্তানিদের আশা ছিল শেখ মুজিবকে দিয়ে আবারও দুই পাকিস্তানে এক করানো সম্ভব। কিন্তু পাকিস্তানিদের কাছে দিয়ে আসা কথা শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে গিয়েই ভুলে যান। পাকিস্তান থেকে লন্ডনে নামার পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কবজায় বন্দী হন শেখ মুজিব। সেখান থেকে মুজিবকে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ এখন ভারতের নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড, এখানে রাজা হতে হলে আগে ভারতের প্রজা হতে হবে। মুজিবও দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ক্ষমতার স্বাদ পেতে রয়ের সেই ফাঁদ গলায় পড়ে নেন, যে কারণে লন্ডন থেকে মুজিব বাংলাদেশে না গিয়ে রহস্যজনকভাবে সোজা ভারতে গিয়ে ইন্দিরার সাথে বৈঠকে বসেন। मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे और तीसरे के शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने तीनों वादे पूरे किए हैं। শেখ মুজিবের প্রয়োজন ছিল ক্ষমতার, ভারতের প্রয়োজন ছিল ক্ষমতার লোভী একজন নেতা যাকে দিয়ে ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার হবে। শেখ মুজিবের তখন জনপ্রিয়তা তুঙ্গে, যে কারণে মুক্তিযুদ্ধের মূল নায়ক জেনারেল ওসমানী সহ তাজউদ্দিন জিয়াউর রহমান সেই সাথে সেক্টর কমান্ডারদেরকে বাদ দিয়েই ক্ষমতার একক নিয়ন্ত্রণ দেওয়া হয় শেখ মুজিবের হাতে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। একজন মানুষ কতটা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য কতটা রাতারাতি পরিবর্তন করতে পারে তার চরিত্র, সেটা শেখ মুজিবের 1972-এর 10 জানুয়ারি থেকে পরবর্তী কয়েক মাসের কার্যক্রম দেখলেই বোঝা যাবে। শেখ মুজিব যে শুধুই কৌশলের জন্য ভারতের সাথে হাত মিলিয়েছিলেন তা নয়, বরং পুরোদস্তুর একজন খাঁটি ভারতীয় দালালে পরিণত হয়েছিলেন। ভারতের পরিকল্পনা মুজিব প্রতিটি অক্ষরে অক্ষরে চাকরের মতো পালন করেছিলেন, যার প্রথম ধাপ শুরু হয় ভারতের লিখে দেয়া 1 পৃষ্ঠার কথিত একটি সংবিধানের মধ্য দিয়ে। মুজিব 1972 সালের 10 জানুয়ারি দেশের মাটিতে পা দিয়ে মুজিবনগর অস্থায়ী সরকারের সংবিধানটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেন। প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের জেলে বসেই এই সংবিধান লিখেছিলেন? আসলে 1 পৃষ্ঠার ওই সংবিধানটি শেখ মুজিবকে ভারত থেকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সংবিধানটি যে শেখ মুজিবকে ভারত থেকে দেওয়া হয়েছিল সেটাই আজকের অনুষ্ঠানের অনুসন্ধানের মূল বিষয়। অনেকে মনে করতে পারেন মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট অন্য নেতাদের সাথে পরামর্শ করেই হয়তো শেখ মুজিব নতুন ওই সংবিধানটি রচনা করেছিলেন, কিন্তু বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে এবং সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করে নতুন শাসনতান্ত্রিক আদেশ জারি করেন মুজিব। এর কারণ ভারত মুক্তিযুদ্ধে যারা নেতৃত্বে ছিলেন তাদের কাউকেই পছন্দ করতেন না, বরং ভারতের নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনীর প্রতি তাদের সর্বোচ্চ আস্থা এবং ভরসা ছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে সরকার থেকে সরানোর পর ভারত কিভাবে মুজিবের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করেছিল, চলুন সেটাই দেখা যাক। বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা সকলেই শুনে এসেছি মুক্তিযুদ্ধের 4টি মূল নীতি আদর্শ হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। কিন্তু আসলেই কি এই 4টি আদর্শের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের আগে 11 দফা, 21 দফা, 6 দফা গণ অভ্যুত্থান, কোথাও কি এই 4টি আদর্শের কথা আমরা শুনেছি? আসলে এই 4টি আদর্শই ভারত থেকে আমদানি করা। 1927 সালে মতিলাল নেহেরু কংগ্রেসের রেজুলেশনে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এই 4টি আদর্শের প্রস্তাব করেছিলেন। সেই সময় সুভাষ বসু জিন্নাহ সহ অন্য নেতারা তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যদিও 1930 সালে সেটা পাশ করতে সামর্থ্য হয় কংগ্রেস সরকার। রহস্যজনক সেই 4টি আদর্শকে শেখ মুজিবের হাত দিয়ে হুবহু ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে চালিয়ে দেয়। অথচ মুজিবের ভাড়া করে আনা ওই সংবিধানের জাতীয়তাবাদ ছাড়া বাকি 3টি আদর্শই মুক্তিযুদ্ধের মূল আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক। এর মধ্যে হাত লাগাতে পারবে না, এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। যেমন গণতন্ত্রের নামে যে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে, তা কেউ দাবি করেনি, বরং 23 বছর পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বিরুদ্ধেই লড়াই করেছে বাংলাদেশের মানুষ। সকলের দাবি ছিল রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্টের। 1949 সালে 24শে জুন আওয়ামী লীগের প্রথম গঠনতন্ত্রেও রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলা হয়েছিল। 1954 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের 21 দফায় রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। রিপাবলিক ফর্ম এবং পার্লামেন্টারি ফর্মের মাঝে মৌলিক পার্থক্য হলো রিপাবলিক ফর্মে যে কোনো সময় চাইলেই গণভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব, কিন্তু সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাই সবকিছুর ঊর্ধ্বে, যে কারণে মুজিব রিপাবলিকের পরিবর্তে পার্লামেন্টারি ফর্মকে বেছে নিয়েছিলেন। অথচ ধোঁকাবাজ মুজিব সারা জীবন রিপাবলিক সরকারের দাবিতে
আন্দোলন করে এসেছেন। আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খণ্ডের 427 নম্বর পৃষ্ঠার তথ্য অনুযায়ী 1955 সালের 25শে অগাস্ট সংবিধান সভায় শেখ মুজিব গণভোটের জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। মুজিব বলেছিলেন, যদি জনগণের জাতীয় ইস্যু জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এবং গণভোটের ব্যবস্থা না থাকে তাহলে জনগণ অসাংবিধানিক পন্থায় দাবি আদায়ে ঝাঁপিয়ে পড়বে। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র বাংলাদেশ সরকার ব্যবস্থা রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কথাই বলা হয়েছিল। এখানেই শেষ নয়, দেশে ফেরার মাত্র দুদিন আগেও পাকিস্তান থেকে লন্ডনে গিয়ে শেখ মুজিব সাংবাদিকদেরকে বলেছিলেন, বাংলাদেশ হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh. খাতা কলমে বাংলাদেশ এখনো পিপলস রিপাবলিক থাকলেও বাস্তবে সম্পূর্ণ তার বিপরীত দিকে নিয়ে গিয়েছিলেন শেখ মুজিব। একইভাবে মুক্তিযুদ্ধের মূল আদর্শ হিসাবে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতাকে, অথচ মুক্তিযুদ্ধে বিজয়ের একদিন আগেও ধর্মনিরপেক্ষতা শব্দটি কেউ একবারের জন্য শোনেনি, বরং শেখ মুজিব নিজেও সবসময় ইসলামী শাসন ব্যবস্থার দাবি করে এসেছেন তার সবগুলো আন্দোলনে। আওয়ামী লীগের 1949 সালের প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। 1954 সালে যুক্ত ফ্রন্টের 21 দফায় বলা হয়েছে, ইসলামী শরিয়ার বাইরে কোনো আইন করা যাবে না। ইসলামী মূল্যবোধের পরিপন্থী হবার অজুহাতে 1956 সালের সংবিধান প্রত্যাখ্যান করে সংবিধান সভায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শেখ মুজিব। সেখানে তিনি বলেছিলেন, স্যার, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ইস্ট পাকিস্তান and know the mind of the people there. I know that they have rejected the un-Islamic, undemocratic and dictatorial constitution. It cannot be accepted by the people of Pakistan, particularly people of East Pakistan. 1970 সালে নির্বাচনের পর আওয়ামী লীগের প্রণীত খসড়া সংবিধানের 5 নম্বর দফায় বলা হয়েছে, কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে, তবে অন্য ধর্মের নাগরিকেরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালনের সুযোগ পাবে। শুধু আওয়ামী লীগ নয়, সমাজতান্ত্রিক দল সহ সবগুলো রাজনৈতিক দল একটি জায়গায় একমত হয়েছিলেন, তা হল ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না। মেজর জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরুর মাত্র দুদিন আগে 23শে মার্চ আওয়ামী লীগের পক্ষ থেকে ইয়াহিয়াকে যে খসড়া সংবিধান তুলে দেওয়া হয়েছিল, সেখানেও মুজিব লিখেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না আওয়ামী লীগ। বর্তমানে 71 টিভির বদৌলতে আজকে যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেন, সেই সব মুরগি সাপ্লায়ার এবং বাংকার যোদ্ধারা হয়তো জানেন না, যুদ্ধকালে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর প্রবাসী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রথম যে আহ্বান জানানো হয়েছিল, সে আহ্বানের প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার। আহ্বানের সব শেষ লাইনে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর সহায় আধুনিক মরণাস্ত্র আর আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাহায্য। অতএব মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো সাংঘর্ষিকতা নেই। অথচ ভারত থেকে মুজিবের পকেটে করে আনা সংবিধান কিংবা 72-এর সংবিধান থেকে 4র্থ সংশোধনী কোথাও শেখ মুজিব বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটি পর্যন্ত রাখতে দেননি। আসলে সংবিধান থেকে ইসলাম কিংবা বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য ভারতকে খুশি করা। ধর্মনিরপেক্ষতার নামে ভারত এদেশে ইসলামকে ধ্বংস করে হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের আদর্শের মাঝে ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথের দেবীকে নিয়ে প্রার্থনা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চাপানো হয়েছে, দাড়ি টুপিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, আর এসব কাজে ভারত বরাবরই আওয়ামী লীগকে বিশ্বস্ত বন্ধু হিসেবে কাছে পেয়েছে, কারণ রাজনীতিতে এরা পাকা। Islamic push Bangladesh towards extremism. You know, Bangladesh is a secular country. হাসিনার মতো মুজিবও সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে ভারতকে খুশি করার লক্ষ্যে নিজেকে শেষ পর্যন্ত সেকুলারিজমে বিশ্বাসী বলেও ঘোষণা করতে দ্বিধাবোধ করেননি। আমি বিশ্বাস করি সেকুলারিজমে। এছাড়া সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো আন্দোলনেই সমাজতন্ত্রের দাবি ছিল না, বরং গণতন্ত্র এবং সমাজতন্ত্র অনেকটাই বিপরীতমুখী পন্থা। এভাবেই শেখ মুজিব আমাদের সংবিধানের 12টা বাজিয়ে গেছেন। মুজিবের এ ধরনের ডিগবাজি যেন কেউ বুঝতে না পারে, সেজন্যই পুরো সংবিধানের প্রতিটি পৃষ্ঠা বাংলায় অনুবাদ করা হলেও মুজিবের পকেটে করে আনা সংবিধানের পৃষ্ঠাটি আজও পর্যন্ত অনুবাদ করা হয়নি। স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সংবিধান বা 72-এর সংবিধানও শেখ মুজিবের উপর ভারতের প্রভাব সুস্পষ্ট। তখন থেকেই ভারত আমাদের ইসলামের উপর হাত দিয়েছিল। 1972 সালে 11 এপ্রিল গণপরিষদ সদস্য ডক্টর কাজী খাদেমুল ইসলাম সংসদে কোরআন পাঠ করে তারপরে সংবিধান প্রণয়নের কাজ শুরু করার অনুরোধ করলে শেখ মুজিব সেদিন কোরআন পাঠের অনুমতি দেননি।
সেই সংবিধানটি যে ভারতের তৈরি করা তার সংবিধানের একটি অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে। ৭২ সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদে বলা হয়েছে, বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন, তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোনো বন্ধু দেশের সাথে চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। পৃথিবীর কোনো দেশের সংবিধানে বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো গোপনীয়তার বিধান নেই, কিন্তু ভারতের সাথে নানা গোপন চুক্তি করতেই সংবিধানের এই অনুচ্ছেদটি যুক্ত করে দেয় ভারত। এখনও যার সুবিধা ভোগ করছে হিন্দুত্ববাদী রাষ্ট্রটি। শেখ হাসিনা কখন ভারতের সাথে কোন চুক্তি করছেন বাংলাদেশের মানুষের পক্ষে তা জানাও সম্ভব হচ্ছে না। স্বাধীনতার পরপর ভারতের দাদাগিরি আর লুটপাটে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ, যে কারণে চারিদিক থেকে ভারতের সমালোচনা হচ্ছিল। মানুষের সমালোচনা বন্ধ করতে শেখ মুজিব সংবিধানকে কাজে লাগিয়েছিলেন। সংবিধানের রক্ষা কবচ ৩৯ অনুচ্ছেদের প্রথম দফায় বলা হয়েছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হইল। কিন্তু টাউট মুজিব দ্বিতীয় দফায় যুক্ত করেন, রাষ্ট্রের নিরাপত্তা বন্ধু রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাক স্বাধীনতার শর্ত প্রযোজ্য। বাক স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের শর্ত পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে আজ পর্যন্ত যুক্ত করা হয়নি। যে কারণে শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদের ভেতরে মুজিবের মুখের সামনে বলেছিলেন, বন্ধু রাষ্ট্রের দোহাই দিয়ে মুজিব যে সংবিধান রচনা করেছে সেই একই রকম সংবিধান আইয়ুব খানও করেছিল, তাহলে মুজিব আর আইয়ুবের মধ্যে পার্থক্য কোথায়? স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান যে ভারত থেকে আমদানি করা হয়েছিল তার উৎকৃষ্ট মন্তব্য করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলম্বিয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত ছিলেন। রওনক জাহান বলেছিলেন, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ অ্যান ইন্টারেস্টিং ডকুমেন্টস সিন্স ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ফ্যাসিলিটেট পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মডেল। তিনি বাংলাদেশের সংবিধানকে কৌতূহলীপূর্ণ বা সন্দেহজনক নথি হিসাবে উল্লেখ করেছিলেন, কারণ এই সংবিধানে ভারতীয় মডেল হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শেখ মুজিব। সংবিধানের খসড়া প্রস্তুতের পর ১৯৭২ সালে দৈনিক পূর্ব বাংলা পত্রিকার ১৭ অক্টোবরের খবরে ভিনদেশী সংবিধান শিরোনামে মাওলানা ভাসানীর একটি কলাম ছাপা হয়েছিল, যেখানে বলা হয় ২৩ বছর দুই পাকিস্তান মিলেও একটি সংবিধানের জন্য হাহাকার করে সেটা সম্পূর্ণ করতে পারেনি, অথচ সেই সংবিধান প্রস্তুত করতে সময় লেগেছে মাত্র ৬ মাস। কে করলো এই সংবিধান? মুজিব আর কামাল? জনসাধারণের গণভোট হইল না, বুদ্ধিজীবীদের পরামর্শ লাগেনি, মুক্তিযোদ্ধাদের কা ঘেঁষতে দেওয়া হয়নি, ৩৪ জন বাদে গণপরিষদ সদস্যদের মধ্যে কেউ জানে না। তাহলে এই সংবিধান কোত্থেকে নাজিল হলো তার শানে নজরুল ৭ কোটি মানুষের জানার হক রহিয়াছে। জনসাধারণকে ধোঁকা দিয়ে এভাবে ভারতের দেওয়া সংবিধানকে ডক্টর কামালের রচিত সংবিধান বলে চালিয়ে দেয় শেখ মুজিব, যে কারণে ৭২ সংবিধানকে মাওলানা ভাসানী, ন্যাপ সহ সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। ডক্টর আবুল ফজল হক তার বাংলাদেশের শাসন ব্যবস্থা ও রাজনীতি বইয়ের ১৩৪ নম্বর পৃষ্ঠায় মুজিবের সেই সংবিধান সম্পর্কে বিভিন্ন দলের একটি মন্তব্য তুলে ধরেছেন, যেখানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সংবিধানকে সংশোধনের অযোগ্য বলে ঘোষণা ও তা প্রত্যাখ্যান করেন। তাদের মতে মুজিবের ৭২ সংবিধানের চেয়ে আইয়ুব খানের ৬২ সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা অনেক বেশি পরিমাণে ছিল। ন্যাপ প্রধান মাওলানা ভাসানী বলেছিলেন তার দল এই সংবিধান গ্রহণ করবে না। বিপ্লবী ছাত্র ইউনিয়ন মাওলানা ভাসানীর সাথে একমত প্রকাশ করে খসড়া সংবিধানের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলার আহ্বান জানান। আসম রব বলেছিলেন এটি একটি বাজে সংবিধান। ১৬ ডিসেম্বর আগে এগুলি ডিসাইড করেছে পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করব। শুধু সংবিধান নয়, প্রতিটি ক্ষেত্রে শেখ মুজিব ভারতের পক্ষে কাজ করেছিল। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় কেন বাংলাদেশের পক্ষ থেকে কাউকে রাখা হয়নি তা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ থাকলেও শেখ মুজিব কোনো প্রশ্ন করেননি, বরং স্বাধীনতা পরবর্তী পাকিস্তান বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সহ কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি লুটপাটে ভারতকে সর্বাত্মক সহায়তা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে পাকিস্তানি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় ওসমানী উপস্থিত ছিলেন না কেন? কর্নেল ওসমানী আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর ঢাকায় এলেন কেন? এই কদিন ওসমানী কোথায় ছিলেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? মেজর জলিল আরও লিখেছেন, ১৭ ডিসেম্বর খুলনা সার্কিট হাউস মাঠেও পাকিস্তানি সেনাদের আরেকটি আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। ৯ম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও আমাকে জোর করে ভারতীয় সেনারা পেছনের সারিতে ফেলে দেয়। অনেক চেষ্টা করেও আমি আর সামনে আসতে পারিনি। এভাবেই দীর্ঘ ৯ মাসের অসীম ত্যাগ, তিতিক্ষা আর আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব ভারতীয় শাসক চক্র দ্বারা লুণ্ঠিত হয়। মেজর জলিল বুঝতে পেরেছিলেন মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করছে। লিখেছেন, আত্মসমর্পণের প্রায় ১ সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার কিভাবে দেশে ফিরে বিনা প্রশ্নে গদিতে বসে।
9 নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কারণে যশোর খুলনা অঞ্চল দিয়ে ভারতীয় বাহিনীর লুটপাটের দৃশ্য সবচেয়ে বেশি প্রত্যক্ষ করেছেন মেজর জলিল, যে কারণে মেজর জলিল সর্বপ্রথম ভারতীয়দের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু শেখ মুজিব তাকে আটক করে কোর্ট মার্শালের নির্দেশ দেন। মজার বিষয় হলো শত শত বিহারি নারীদের ধর্ষণকারী পাকিস্তান বিদ্বেষী মেজর জলিলকে অবশেষে পাকিস্তানের মাটিতেই মরতে হয়েছে। ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ নামক ভূখণ্ডে তার জায়গা হয়নি। ভারতের এসব লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ নিয়ে ডকুমেন্টারি তৈরি করার কারণে জহির রায়হানকে গুম করা হয়। দেশ স্বাধীনের পর এটা ছিল ভারতের প্রথম গুম। প্রথম জহির রায়হানের খোঁজে পান্না কায়সার সহ পরিবারের সদস্যরা শেখ মুজিবের কাছে গেলে তাদেরকে মুজিব বলেন জহিরের বিষয়ে বেশি বাড়াবাড়ি না করবার। এরপর তারা আর কোনোদিন বিচার চাইতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিব বলেছিলেন গুম নয়, জহির রায়হান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। মুজিবের বক্তব্য অনুযায়ী পরদিন পত্রিকাগুলো শিরোনাম করে জহির পলাতক। কিন্তু পলাতক জহির আর ফিরে আসেনি মানুষের মাঝে। এভাবেই ভারতের বিরুদ্ধে যেই প্রতিবাদ করেছে শেখ মুজিব তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। 1 এপ্রিল 1972 সালের দৈনিক বাংলা পত্রিকায় শেখ মুজিবের খুলনা সার্কিট হাউস মাঠে দেয়া একটি বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে মুজিব প্রকাশ্যে ভারত বিরোধীদের হুমকি দেন। দেখামাত্র গুলি শিরোনামে সেই সংবাদে বলা হয় গোলযোগ সৃষ্টিকারীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে শত্রুতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি ভ্রান্ত বলে আখ্যায়িত করছে। এ সম্পর্কে দেয়ালে দেয়ালে স্লোগান দিচ্ছে। আমি পুলিশকে আদেশ দিচ্ছি এইসব নকশাল বাড়িওয়ালাদের যেখানে পাবেন সেখানে গুলি করবেন। পরদিন নোয়াখালীর চৌমুহনী কলেজ মাঠেও শেখ মুজিব ঠিক একই ধরনের হুমকি দিয়েছিলেন। শেখ মুজিব কতটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীকে পর্যন্ত মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শেখ মুজিব। কারণ মুক্তিযোদ্ধারা ছিল মুজিব বাহিনীর বিরোধী, যে কারণে ভারতের অনুগত মুজিব বাহিনীর বিরোধিতা করা কাউকে মুজিবের সরকারে রাখতে দেয়নি ভারত। এভাবেই ভারতের প্রেসক্রিপশনে ভারত বিরোধীদের শায়েস্তা করে শেখ মুজিব তার ক্ষমতার স্বাদ পূর্ণ করেছিলেন। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। একইভাবে ভারতকে সবকিছু দিয়ে ধোঁকাবাজ মুজিবের কন্যাও ক্ষমতায় টিকে রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আসলে এদের কোনো দল বা আদর্শ নেই, মূলত শেখ পরিবারের রক্তই হচ্ছে দূষিত। যে কারণে বীর মুক্তিযোদ্ধা ডালিম বলেছিলেন, আমরা শেখ মুজিবের সাথে পুরো বংশ কেন নির্বংশ করতে চেয়েছিলাম সেটা বুঝবার জন্য হাসিনা এবং রেহানা 2 পিসকে রেখে গেলাম। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সেই ভবিষ্যৎবাণী আমরা এখন হারে হারে টের পাচ্ছি। 2 পিসেই যদি এই অবস্থা হয় তাহলে আরো কয়েক পিস যদি থাকতো তাহলে কি হতো সেটা একটু চিন্তা করে দেখুন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে বলে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়,
সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কী ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? বিশেষ বাংলাদেশের শেখ হাসিনা এবং ওনার লোকজন কিছু হলেই শুধু সেনাবাহিনীকে কেন গালি দেয় যে 400 টাকার মেজর, 400 টাকার মেজর। এখানে কি কোনো রাজনীতি, মানে এই ঘটনাটার পিছনে আসলে কি মানে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি? অবশ্যই রাজনৈতিক কোনো কারণ ছিল, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। ওই যে আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর অফিসারদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার ছিল, এবং শেখ হাসিনাকে ওই ঘটনার পরবর্তীতে অফিসাররা সেনাকুঞ্জে জিজ্ঞেস করেন যে আপনি জানতেন যেটা হতে যাচ্ছে, আপনি কেন কিছু করেন নাই? আসলে বিডিআর এর যে ঘটনাটা ঘটেছে এটা আসলে একটা খুবই পৈশাচিক নারকীয় একটা জঘন্য একটা ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত অনেক অনেক পছন্দের মানুষদেরকে এই ঘটনার কারণে হারিয়েছি। আমি আমার পরিচিত অনেকেই এতে ভুক্তভোগী হয়েছেন, তাদের ফ্যামিলি সাফার করছেন, এখনো তারা সাফার করছেন। তো আপনি দেখেন আওয়ামী লীগ সরকার ঠিক 2008-এর শেষে তারা সরকার গঠন করে, এন্ড তার কয়েক মাসের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটলো। এবং বিডিআরের যেই বিডিআর সপ্তাহ শুরু হয়েছে, বিডিআরের শেখ হাসিনা যাবেন, এত কিছু জানার পরেও তৎকালীন যিনি ডিজিএফআই ছিলেন মোল্লা ফজলে আকবর ভদ্রলোকের নাম, উনি তখন দেশে উপস্থিত ছিলেন না। এবং উনি কোথায় ছিলেন সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা অনেক কিছু শুনি, এখন আমি সাংবাদিক হিসাবে এন্ডোর্স করতে পারি না এই সমস্ত থিওরি, as long as I don't have any solid evidence, but উনি তখন বাংলাদেশে ছিলেন না, এটা আমি নিশ্চিত যে তখন উনি বাংলাদেশে ছিলেন না। এবং ডিজিএফআই এর অধীনে সিটিআইবি নামে একটা ডাইরেক্টরেট আছে। সিটিআইবি এর আন্ডারে কিছু আরেকটা উইং আছে যারা আপনার প্যারামিলিটারি নামের একটা শাখা তারা ওখান থেকে দেখে। প্যারামিলিটারি, স্পেশাল অপারেশনস, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন করা আছে, যে ডেজিগনেটেড পিপল আছে যারা প্যারামিলিটারি বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এখন এটা তো তাদের অবশ্যই জানার কথা যে এরকম একটা লিফলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং প্রাইম মিনিস্টারের ভিজিট ক্যান্সেল হয়ে গিয়েছে, এর মাঝখানে ডিজিএফআই দেশে নাই। তো এটা যে কন্টেইন করা যেত না, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, বাট জিনিসটা তো আসলে করাই হয়েছে এটাকে উদ্দেশ্য করে যে সেনাবাহিনীর অফিসাররা দুর্নীতিবাজ, এটাকে যেন তারা প্রমাণ করতে পারে। কারণ রাজনীতিবিদরা, মিনিস্টার, এমপি, বিভিন্ন রকমের লোকজনেরা দুর্নীতিবাজ। তার কিছুদিন আগেই সেনাবাহিনী ভয়াবহ রকমের অ্যান্টি কারাপশন ড্রাইভ কন্ডাক্ট করেছে এবং বিভিন্ন রকমের ব্যক্তিকে তারা অ্যারেস্ট করেছে। হেনস্থার অনেক অভিযোগ এসেছে, which is basically true. They were tortured in custody. এবং জাতীয় সংসদেও বেশ কয়েকজন সংসদ সদস্য, সরকার এবং বিরোধী দলীয় তারা বেশ উষ্মা প্রকাশ করেছেন। তারা সেনাবাহিনীকে দেখে নিবেন এবং সেনাবাহিনীকে বিভিন্নভাবে তারা গালিগালাজ করেছেন প্রকাশ্যে এই ঘটনার কিছুদিন আগে। এবং এই ইলেকশনের আগেও এই যেই দলটা যারা এইটার
কিলিং গুলো সংগঠিত করতে বেশ ভালো ভূমিকা রেখেছে এখানে। তারা বেশ কিছু পলিটিক্যাল পার্সোনালিটির সাথে মিট করে, এবং আপনি যখন একটা এরকম বাহির থেকে কোনো পলিটিক্যালি কাউকে রিচ আউট করবেন, তখনই এটা ট্রিগার করার কথা ছিল যে এটা তো হওয়ার কথা না। দোজ পিপল শুড হ্যাভ ইনফর্মড সার্টেন অথরিটিস যে এরা কন্ট্যাক্ট করতেছে, আপনারা দেখেন হাউ টু কন্টেন দিস। আবার এই যে আমি যে সিটিআইবির যে ডিজিএফআই যে ডাইরেক্টরেট সিটিআইবির কথা বললাম, সিটিআইবির যে উইংটা দেখে ওইটা ওই আপনার প্যারামিলিটারি ফোর্সেস অ্যাফেয়ার যারা দেখে, তাদেরও কিন্তু উচিত ছিল এটার ঘটনাটাকে কন্টেইন করার জন্য অ্যাটলিস্ট ওইখানে কিছু মিলিটারি পুলিশ অথবা এপিবিএন ডেপ্লয় করে দেওয়া, ওদের যে কোদগুলো থাকে, অস্ত্রাগারগুলো যেগুলো থাকে, অস্ত্রাগারগুলোকে যেন অ্যাটলিস্ট তারা সেফগার্ড করতে পারে যে এখানে যেন কোনো কিছু ট্রিগার না করে। তারা কিন্তু এরকম কোনো কিছুই করেনি। এবং এই যে বলা এখানে কি কোনো রাজনৈতিক মানে এই ঘটনাটার পিছনে আসলে কি মানে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি? অবশ্যই রাজনৈতিক কোনো কারণ ছিল, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। ওই যে আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর অফিসারদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার ছিল, এবং শেখ হাসিনাকে ওই ঘটনার পরবর্তীতে অফিসাররা সেনাকুঞ্জে জিজ্ঞেস করেন যে আপনি জানতেন যেটা হতে যাচ্ছে, আপনি কেন কিছু করেন নাই? এবং উনি ওনার খুবই স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, কই না তো, আমি এরকম কিছুই জানতাম না, কই না তো। উনি কন্টিনিউয়াসলি নাকি লাইক আপনি দেখবেন ইউটিউবে সেই ভিডিওটা আছে, উনি কন্টিনিউয়াসলি বলছেন কই না। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।